নাহলে আবার নতুন করে করতে হবে আর কি, কারণ জার্নালের পরে আজকে আমাদের যে কাজটা লেখা সেটা হচ্ছে লেজার। তো আমি জার্নাল দেখে দেখে ওই লেজারটা করব, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করব। লেখা আছে স্যার। আচ্ছা, হ্যাঁ সবাই একটু দেখেন, আমি মিটিং রেকর্ডিং অন করে রাখছি। আর হচ্ছে যে আপনাদের যেটা লাস্ট ক্লাসে করাইছিলাম, তার আগে ওইটা টেবুলার অ্যানালাইসিস করানো হয়েছিল, আর লাস্ট ক্লাসে জার্নাল করছিলাম। এটা দেখেই এখন এটা দেখে করব যাতে আমাদের সবটা কাভারেজ হয় আর কি। জার্নালের পরে লেজার, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, এইটা এই জন্য দেখতেছি কারণ এর মধ্যে অনেকগুলো আইটেম আছে। তারপর আমরা ওই চ্যাপ্টার থেকে হয়তো ছোট ছোট ম্যাথ দেখবো আর কি। তো দেখেন আমাদের এখানে আবার একটু রিভিউ করে নিই অতি সংক্ষেপে। এই যে এখানে P1 1A, on April 1, Julie Spengels established Spengels Travel Agency. The following transactions were completed during the month. Invested 15,000 cash to start the agency. এটা কি এন্ট্রি দিছিল মনে আছে? জার্নাল এন্ট্রি ক্যাশ ডেবিট জি আর স্যার, ক্যাশ ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট বা ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, এটা একটু দেখেন। তারপর নাম্বার 2, পেড 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট। এটা আমরা কি দিছিলাম যে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট অথবা রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট, কারণ ক্যাশ কমে যাচ্ছে। তারপর পারচেসড ইকুইপমেন্ট, এগুলো কেন বলতেছি আজকে আমাদের লেজারে লাগবে। আচ্ছা, তো এগুলো যদি আপনারা দেখেন যে বিষয়ের, যদি আমরা যে একটু সামারি করি, তো দেখেন আমাদের এখানে কি আসতেছে। যে আমাদের 1 নম্বরটাতে কি ছিল? 1 নম্বর ছিল আমাদের ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। নাম্বার 2 তে কি ছিল? অফিস রেন্ট এক্সপেন্স, অথবা শুধু রেন্ট এক্সপেন্স দিলে হয়, রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। নাম্বার 3 কি ছিল দেখেন? নাম্বার 3 ছিল আমাদের পারচেসড ইকুইপমেন্ট ফর 3000 ক্যাশ। ইকুইপমেন্ট পারচেজ করছেন ক্যাশে, সো ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট। নাম্বার 4, এটা আমি এখানে সংক্ষেপে লিখতেছি কারণ এর পরের কাজটা আমাদের লাগবে। অনেকে হয়তো লিখেন নাই, তার জন্য আমি এখানে খুব সংক্ষেপে লিখতেছি। ইনকার্ড 700 অফ অ্যাডভার্টাইজিং কস্ট in Chicago Tribune on account. আচ্ছা, সো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল সংক্ষেপে লিখলাম এপি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। নাম্বার 5, 900 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ এর জন্য পে করা হয়েছে। অফিস সাপ্লাইজ বা শুধু সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এটা হলো 5। নাম্বার 6, হচ্ছে আমাদের পারফর্ম সার্ভিসেস 10,000, 3,000 cash is received and the remainder is the balance of 7,000 is billed. So এখানে আমাদের ক্যাশ পাইছি 3,000, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। নাম্বার 7 কি ছিল আমাদের? উইথড্রিউ 600 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ক্যাশ উইথড্র করছে, তার মানে ক্যাশ কমে গেছে, সো ড্রয়িংস ডেবিট বা উইথড্রয়ালস ক্রেডিট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। নাম্বার 8, paid Chicago Tribune 500 of the amount due in transaction 4. Is a transaction 4 account advertising
আপনি পে করছিলেন, মানে বাকিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এখন সেই টাকাটা পে করতেছেন। অ্যাকাউন্টস পেবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। নাম্বার 9, পেইড এমপ্লয়ি স্যালারিজ 2500, এমপ্লয়িকে পে করছিলেন, স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। নাম্বার 10, সর্বশেষ, রিসিভড 4000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। সো আমাদের ক্যাশ রিসিভ করছি, ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, এই জিনিসগুলো ছিল। আমি অ্যামাউন্ট লিখলাম না, অ্যামাউন্ট সবাই জানেন, তাই না ব্যাপারটা? জি স্যার। এগুলো আশা করি সবার কাছে লেখা আছে, বা অথবা লেখা না থাকলেও জানা আছে। এখন একটু আমরা আবার দেখলাম, একটু রিভিউ হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজ, জার্নালের উপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লেজার। কেন করতে হয়? জার্নালে কেন সব না? জার্নাল আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের প্রাথমিক বই। যখন যেটা ঘটবে তারিখের ক্রমান্বয়ে আপনি ডেট ওয়াইজ সেটা আগে লিখে ফেলবেন, অ্যামাউন্টের দিক দিয়ে না, আলফাবেটিক্যালি না, ক্রনোলজিক্যালি। যেটা আগে ঘটবে সেটা আপনি আগে লিখবেন। এখন দেখেন এই লেখা দেখে কিন্তু আপনি খুব একটা হেল্পফুল মানে কিছু পাবেন না। এই যে বিজনেসের মধ্যে শুধু 10টা ট্রানজাকশন ঘটে নাই, একটা বিজনেসে আপনি একটা শোরুমে গিয়ে দেখেন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিক্রি হচ্ছে, মিনিটে মিনিটে বিক্রি হচ্ছে, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে একটা মাসে। মানে আপনি যদি মনে করেন যে কোনো একটা শপিং মলে যান, বড় একটা শপিং মলে, আপনার সুপার শপে যান, মিনা বাজার, আগোরা অথবা স্বপ্ন, দেখবেন যে কাস্টমার আসতেছে আর বিক্রি করতেছে। এখন এরকম এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। একটা ব্যাংকে গিয়ে দেখবেন এখানে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আপনার যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে গিয়ে দেখবেন কেনা বেচা হচ্ছে। তা এখন এই যে জিনিসগুলো, এই যে এখানে দেখে কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে আমার হাতে এখন কত টাকা ক্যাশ আছে। এগুলো আমাকে সব, এই যে এখানে একটা ক্যাশ, এখানে একটা ক্যাশ, এখানে একটা ক্যাশ, এখানে একটা ক্যাশ, আবার কত টাকা আমার মনে করেন যে অ্যাকাউন্ট বাকি আছে সেটা আমি এখানে বুঝতে পারবো না। কারণ দেখেন বাকিতে বিক্রি করছিলাম এখানে 7000 টাকা, আবার ওর কাছ থেকে পেয়ে গেছি আবার 4000 টাকা। সো আমার এখানে এই একটা দেখে বোঝা যাবে না, এগুলোকে আবার আবার হিসাব নিকাশ করতে হবে। ক্যাশ কত টাকা আছে আমি জানি না, হ্যাঁ এই যে ক্যাপিটাল কত টাকা সেটা জানি, আবার যদি মাঝখানে ক্যাপিটাল নিয়ে আসি তাহলে আবার আমি জানতে পারবো না। তো এরকম কত টাকার ইকুইপমেন্ট কি এইটি আছে, আর কোনো ইকুইপমেন্ট আছে কিনা আমার। তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে এখানে ছড়ানো ছিটানো আছে, এখানে জিনিসগুলো ছড়ানো ছিটানো আছে। মানে আপনি একটু কোন একটা আইটেম জানতে চাচ্ছেন যে আপনার রেভিনিউ কত, আপনার অ্যাসেট কত, আপনার এক্সপেন্স কত। এই যে যেমন এখানে স্যালারি এক্সপেন্স দেওয়া আছে, আপনার দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে, অফিস রেন্ট এক্সপেন্স দেওয়া আছে, বাট টোটাল এক্সপেন্স কত আপনি কিন্তু এখানে আলাদা আলাদা বের করতে হবে, অথবা আলাদা ক্যাটাগরি করে কোন এক্সপেন্স কত সেটা আপনি বুঝতে পারতেছেন না। আপনার এই এপ্রিল মাসেরটা স্যালারি এক্সপেন্স, মে মাসে আবার আবার স্যালারি আসবে, জুন মাসে আবার স্যালারি আসবে, এক বছরের স্যালারি এক্সপেন্স কত, তাহলে আপনাকে 12টা মাস এরকম যোগ করতে হবে, তাই না? তো জার্নাল দেখে আমাদের কি হয়, আমরা তারিখের ক্রমান্বয়ে সব খুঁজে বের করতে পারবো, কিন্তু জার্নাল দেখে আমরা সবকিছু মানে ডিসিশন নিতে হুটহাট করে পারবো না। এরকম যদি আমার থাকতো সবগুলো ক্যাশ একসাথে, সবগুলো অফিস রেন্ট একসাথে, সবগুলো ক্যাপিটাল একসাথে, তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হইতো যে আমার এখন ক্যাশ যোগ বিয়োগ করার কত আছে। যেমন এখানে ক্যাশ একবার ডেবিট, আবার একটু পরে ক্রেডিট, আবার ক্রেডিট, এই যে এখানে আবার ডেবিট আছে, এখানে আবার ডেবিট আছে, এখানে ক্রেডিট আছে, এখানে ক্রেডিট আছে, ক্রেডিট বেশি নাকি ক্রেডিট অ্যামাউন্ট বেশি না কম। তো এই জিনিসগুলো আমাদের জানলে সুবিধা হইতো, স্পেসিফিক্যালি কোনটা কত, তাই না? এখন যে বুয়েটের আপনার স্টুডেন্ট, সিভিলের স্টুডেন্ট, মেকানিক্যালের বুয়েটের স্টুডেন্ট, ইউআরপি তারাও বুয়েটের স্টুডেন্ট। এখন মনে করেন যে ডিপার্টমেন্ট ওয়াইজ সবই তো বুয়েটের স্টুডেন্ট, এখন আলাদা করে কেন করা হচ্ছে ডিগ্রিগুলো? নিশ্চয়ই কোনো স্পেসিফিকেশন আছে, তাই না? তো এরকম যদি আমাদের যে বিবিএ অ্যাকাউন্টিং এর উপর, বিবিএ মার্কেটিং এর উপর, বিবিএ ফাইন্যান্সের উপর, বিবিএ ম্যানেজমেন্টের উপর, এরকম অনেক কিছু আছে। ঠিক এরকম আপনারা মনে করেন যে যে এই সরণ সেট অ্যাকাউন্ট গুলোকে আমরা আলাদা করে সুন্দর করে ক্লাসিফাই করতে পারি। যেমন এখানে ক্যাশ, ক্যাপিটাল, অফিস রেন্ট, এগুলো সব আলাদা করে আলাদা আলাদা আমরা হিসাব রাখতে পারি। সেই হিসাব রাখাটাই হচ্ছে আমাদের লেজার। লেজার হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট, লেজার হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট। তো যেটা হচ্ছে লেজার হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট, মানে আমরা এখানে সব ক্লাসিফাই করব। জার্নালে যেমন জাস্ট ইনিশিয়ালি লেখা হয়, আর লেজারে সেগুলো আমাদের কি করা হয়, ক্লাসিফাই করা হয়, মানে ক্লাসিফাই করে প্রত্যেকটা আইটেম বাই আইটেম লেখা হয়। আচ্ছা, মানে একই আইটেম যাতে দুইবার না আসে এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখেন এখানে আমাদের ক্যাশ, আমরা যদি ই করি, নামকরণ করি, যেমন দেখা যায় যে এখানে ক্যাশ, এটা এটা 1 নম্বর অ্যাকাউন্ট, 1 নম্বর অ্যাকাউন্ট, ক্যাপিটাল হচ্ছে 2 নম্বর অ্যাকাউন্ট, অফিস রেন্ট হচ্ছে এটা আমাদের 3 নম্বর অ্যাকাউন্ট, তারপর 4 নম্বর ক্যাশ দরকার নেই, কারণ ক্যাশ অলরেডি একটা এসে পড়ছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন।
ক্যাশ হচ্ছে 1 নম্বর, ক্যাপিটাল হচ্ছে 2 নম্বর, অফিস রেন্ট 3 নম্বর, আবার ক্যাশ আছে। তো ক্যাশের আবার নাম্বারিং লাগবে না, কারণ নাম্বারিং অলরেডি হয়ে গেছে। আর নাম্বারিং যদি করেনও তাহলে 1 নম্বর করবেন, এটা 4 নম্বর দেওয়া যাবে না। তারপরটা কি হবে? ইকুইপমেন্ট 4 নম্বর, বুঝতেছেন? হ্যালো, ক্যাশ এটা আবার করবো না, কাজটা ক্যাশ একটা অলরেডি হয়ে গেছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা 5 নম্বর, অ্যাকাউন্টস পেয়েবল 6 নম্বর, অফিস সাপ্লাইস 7 নম্বর, ক্যাশ হয়ে গেছে লাগবে না, ক্যাশ হয়ে গেছে লাগবে না। অ্যাকাউন্টস রিসিভেবল 8 নম্বর, সার্ভিস রেভিনিউ 9 নম্বর, ড্রয়িংস 10 নম্বর, ক্যাশ হয়ে গেছে লাগবে না। অ্যাকাউন্টস পেয়েবল একটা হয়ে গেছে লাগবে না, ক্যাশ একটা হয়ে গেছে লাগবে না। স্যালারিস এক্সপেন্স 11 নম্বর, ক্যাশ হয়ে গেছে লাগবে না, এখানে ক্যাশ হয়ে গেছে লাগবে না। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে হয়ে গেছে লাগবে না। টোটাল 11টা। দেখেন বুঝতে পারছেন কিনা জিনিসটা? মানে এখানে 11টা ভিন্ন অ্যাকাউন্ট আছে। 11টা মানে দেয়ার আর 11 ডিফারেন্ট অ্যাকাউন্টস। এগুলো সবগুলো এখানে হিসাব করে দেখলাম আমাদের 11টা ভিন্ন অ্যাকাউন্ট আছে। তো এখানে আমাদের লেজারে আলাদা আলাদা করে 11টা অ্যাকাউন্ট হবে, যেটা আমরা সামারি করে 11টা জিনিস আমরা জানতে পারবো কোনটা কত। বুঝতে পারছেন? এটা এতটুকু বুঝতে পারছেন? একটু বললেন আপনারা। আচ্ছা, এরপর আমরা লেজারে যাই। এটা কিভাবে করব দেখেন। লেজার করতে গেলে লেজার হচ্ছে একটা টি ছকের মতো, এটা আমি মুছে ফেললাম। নাম্বারিং কোনটা কি আপনারা একটু বললেন। লেজার গুলো হচ্ছে জাস্ট টি এর মতো দেখতে, টি টি ফর্ম বলা হয়। এই যে এরকম করে একটা দাগ দিবেন, এরকম দাগ দিয়ে এরকম একটা টি। লেজার হচ্ছে টি এর মতো, দুইটা সাইড থাকবে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড, যেটা আমরা আগের ক্লাসে বলছিলাম। ডেবিট মানে লেফট সাইড, এটা হচ্ছে ডেবিট বা সংক্ষেপে ডিআর, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম। ডেবিট ডেবিটর, তারপর আসে আমাদের ডিআর, আর এখানে সিআর। আচ্ছা, এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টে এরকম প্রথমটা অ্যাকাউন্টে একটা টাইটেল থাকবে। যেমন 1 নম্বরে আমাদের অ্যাকাউন্ট কি ছিল? 1 নম্বর অ্যাকাউন্ট কি ছিল? ক্যাশ। ক্যাশ। ক্যাশ হচ্ছে আমাদের 1 নম্বর অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট এইভাবে। আচ্ছা, তারপর আপনারা কি করবেন? সমস্ত জায়গায় যেখানে যেখানে ক্যাশ আছে সেখানে এগুলো নিয়ে আসবেন। আচ্ছা, এখানে আবার ভিতরে 3টা জিনিস বসবে, একটা তারিখ, একটা হচ্ছে পার্টিকুলার্স, একটা হচ্ছে অ্যামাউন্ট। তো আপনি এখানে কলাম করতে পারেন, নাও করতে পারেন, খুব জরুরি না, শুধু টি বানায় দিলেই হবে। টি দেখতেই মানে আমাদের সময় কম লাগবে। এটা আপনার স্কেল দিয়ে লিখতে হবে এরকম না, আপনি হাতে কেটে দিলে কোনো প্রবলেম নাই। বাস্তবে তো আর তুই করতে হবে না, সফটওয়্যারে সব হয়ে যায়। আমাদের শেখার জন্য এগুলো আমাদের এগুলো করতে হচ্ছে আর কি। আচ্ছা, এবার যে 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 জায়গায় ক্যাশ আছে, কোথায় কোথায় ক্যাশ আছে? 1 নম্বর ট্রানজাকশনে ক্যাশ আছে না? জি স্যার, আছে 1 নম্বরে ক্যাশ আছে। হ্যাঁ, 1 নম্বর ক্যাশ আছে, 2 নম্বরে, মানে একটা ছাড়া মানে সব জায়গায় ক্যাশ আছে, সবগুলো এখানে আসবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু ভালো করে এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা এখানে লেজারটা করতে গেলে একটু খুব খেয়াল রাখতে, কেয়ারফুলি থাকতে হবে। জানা থেকে লেজারটা কিভাবে করতে হয়, লেজার করাটা একটু মানে ধৈর্য ধরে করতে হবে, মানে বুঝতে হবে আপনার, কারণ ডেবিট ক্রেডিটের ব্যাপার আছে তো এখানে। তো একটা বুঝতে পারলে বাকিগুলো আবার দেখবেন খুব ইজি হয়ে যাবে। আর ক্যাশেরটা সবচেয়ে বড়, কারণ ক্যাশেরটা সব জায়গায় আছে, বাকিগুলো খুব অল্প সময় হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন কয় নম্বর ট্রানজাকশন আছে? 1 নম্বরে। 1 নম্বরে ক্যাশ কি ডেবিট না ক্রেডিট দিকে আছে? ডেবিট স্যার। ডেবিট দিকে। 1 নম্বরে ডেবিট দিকে আপনি এখানে নাম্বার 1 দিলেন। এখন যদিও তারিখ নাই, এখানে তারিখ দিতে হয়, আমরা এখানে 1 নম্বরে দিলাম। আচ্ছা, ডেবিট দিকে কি কি অ্যাকাউন্ট আছে? ক্যাশ ডেবিট দিকে আছে। আচ্ছা, এখন আমাদের একটা খেয়াল রাখবেন যে আমাদের ক্যাশ ডেবিটে আছে, আর এর এগেইনস্টে ক্রেডিট কি আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল। আপনি এখানে লিখবেন ক্যাপিটাল, ক্যাশের পরিবর্তে লিখবেন উল্টা নামটা লিখবেন ক্যাপিটাল। কেন লিখবেন আমি একটু পরে ব্যাখ্যাটা দিচ্ছি। আগে খেয়াল করেন যে আপনার ক্যাশ ডেবিট দিকে আছে, আপনার ডেবিট দিকে লিখবেন। অ্যামাউন্ট কত দেওয়া আছে? 15,000 নাকি? জি স্যার, 15,000। অ্যামাউন্ট 15,000। খেয়াল করে দেখেন, যেই সাইডে আছে সেই সাইডে লিখবেন, যত টাকা আছে তত টাকাই লিখবেন, কিন্তু নামটা লিখবেন বিপরীত, ওই নামটা লিখবেন না। ডেবিট থাকলে, যদি ক্যাশ ডেবিট থাকে তাহলে ক্রেডিটের নামটা লিখবেন, আর যদি ক্যাশ ক্রেডিট থাকে তাহলে ডেবিটের নামটা লিখবেন। কেন লিখবেন আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন ক্যাশ কত নম্বরে আছে, কত নম্বর জার্নাল এন্ট্রিতে আছে? স্যার টেবিলের টি সাইনের স্যার উপরে যে ক্যাশ লেখা আছে ওটা কেন? সরি, বুঝতে পারি নাই।
স্যার উপরে যে স্যার ক্যাশ লেখাটা আছে ওই লেখাটা কেন স্যার? এটা ক্যাশ অ্যাকাউন্ট, জি স্যার। 1 নম্বর অ্যাকাউন্ট। হুম। আপনি এখানে 1 নম্বর ইউজ করতে পারেন, নাও করতে পারেন, জরুরি না। মানে ও আপনার আচ্ছা আচ্ছা। ইচ্ছা, যেটা আমাদের 1 নম্বর অ্যাকাউন্ট, এই ক্যাশ আন্ডারে এই অ্যাকাউন্ট গুলো করতেছি। আচ্ছা, একটা নাম্বারিং করতে আপনার সুবিধা হবে, নাম্বারিং দিয়ে রাখেন। 1 নম্বর ক্যাশ। এরপর আমাদের ক্যাশ কত নম্বর ইসে আছে, খুঁজেন। দুই নম্বর দুই credit, নম্বরে দুই ক্যাশ নম্বর আছে, দুই credit। নম্বরে 2 নম্বরে ডেবিট না ক্রেডিট দিকে আছে? ক্রেডিট। 2 নম্বরে ডেবিট দিকে আছে ক্যাশ, ক্রেডিটের দিকে ক্রেডিট। ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আপনি ক্রেডিট দিকে লিখবেন। এই যে নাম্বার 2, তারপরে উল্টা নামটা কি, বিপরীত নামটা কি? রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স। আচ্ছা, রেন্ট এক্সপেন্স বা অফিস রেন্ট এক্সপেন্স যেটাই হোক, রেন্ট এক্সপেন্স কত টাকা? স্যার 600। 600। আচ্ছা, তারপর আবার দেখেন কয় নম্বরে আছে? ক্যাশ আছে তো স্যার 3 নম্বরে আছে। 3 নম্বরে। কোন 3 দিকে আছে? নম্বরে ক্যাশ ক্রেডিট। ক্রেডিট দিকে। আমি 3 নম্বরে লিখলাম ক্রেডিট দিকে। বিপরীত নামটা বলেন। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কত টাকা জানো? 3000 না? জি স্যার। 3000। তারপর দেখেন 4 নম্বরে আছে কি? 4 নম্বরে ক্যাশ নাই। না স্যার 5 নম্বরে 5 নম্বরে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট দিকে আছে। বিপরীত নাম হচ্ছে আমাদের অফিস অপোজিটে সাপ্লাই। সাপ্লাইস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। সাপ্লাইস বা অফিস সাপ্লাইস, এটা লিখেন, সমস্যা নাই। কত টাকা সাপ্লাই যেন, কত টাকা ছিল? 900 900 টাকা। টাকা। 900। আচ্ছা, তারপর দেখেন আমাদের আবার ক্যাশ কত নম্বরে আছে? 6। 6 নম্বরে। ডেবিট না ক্রেডিট দিকে? স্যার ডেবিট আছে 6 নম্বরে ডেবিট স্যার দিকে। আছে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল একসাথে। আচ্ছা, না, শুধু ক্যাশ টাকা দেখবেন আপনি। Debit এ। ক্যাশটা ডেবিট দিকে আছে। জি স্যার। ক্যাশটা ডেবিট দিকে আছে। ক্যাশের অ্যামাউন্ট কত? ক্যাশ 3000। 3000। আপনার আমি কি বলছিলাম, সাইট ঠিক রাখবেন, অ্যামাউন্ট ঠিক রাখবেন, নামটা বিপরীত লিখবেন। বিপরীত নাম কোনটা আপনি কি বলবেন? ক্যাশের বিপরীত অ্যাকাউন্ট রিসিভেবল, নাকি ক্যাশের বিপরীত সার্ভিস রেভিনিউ? বলা যাচ্ছে না তো কোনোটাই তো। না, বিপরীত নাম বলতে কি, ডেবিট থাকলে ক্রেডিট, ক্রেডিট থাকলে ডেবিট, এটা হচ্ছে বিপরীত নাম। আচ্ছা তাহলে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, এটা খেয়াল রাখবেন। কারণ ক্যাশ হচ্ছে আমাদের ডেবিট দিকে, এর বিপরীত হচ্ছে সার্ভিস রেভিনিউ। আপনি দুটাকেই ধরতে পারবেন না। সার্ভিস রেভিনিউ। এবং খেয়াল করেন, অ্যামাউন্টটা ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু অ্যামাউন্ট লিখছি 3000 টাকা, আমি কিন্তু 10,000 টাকা লিখি নাই। সার্ভিস রেভিনিউ কিন্তু এখানে 10,000 টাকা ক্রেডিট ছিল, তাই না? জি স্যার। আমি কিন্তু সার্ভিস রেভিনিউর অ্যামাউন্টটা লিখি নাই, আমি নামটা শুধু বিপরীত লিখছি। অ্যামাউন্ট ঠিকই লিখছি, সাইডও ঠিক রাখছি, শুধু নামটা বিপরীত দিছি। নামটা বিপরীত কেন দিচ্ছি আমি সেটা একটু পরে বলতেছি। তারপরে দেখেন আমাদের কয় নম্বর আছে? 7 নম্বরে আছে স্যার 7 ক্যাশ নম্বরে কি? ক্রেডিট। ক্রেডিট দিলাম 7 নম্বরে। ক্যাশ ক্রেডিট। বিপরীত নাম ড্রয়িংস। ড্রয়িংস। ড্রয়িংস কত জানেন? অ্যামাউন্ট 600। 600। দেন হচ্ছে আমাদের 8 নম্বরে আছে। 8 নম্বরে আছে 8 নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল সংক্ষেপে লিখলাম, অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা দেওয়া হয়েছিল? 500। 500। আচ্ছা, তারপর 9 নম্বরে আছে স্যালারিস। মানে স্যালারি যে এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে বিপরীত দিকে। অ্যামাউন্ট ছিল যেন কত? 2500। 2500। তারপর আর কোথায় আছে? 10 নম্বরে আছে। 10 নম্বরে 10 নম্বরে ডেবিট। ডেবিট দিকে। জি স্যার। 10 নম্বরে ডেবিট দিকে কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। কত টাকা জানো? 4000। 4000 টাকা। আচ্ছা, এখন তো সবাই বুঝতে পারছেন কিনা মোটামুটি? বাকিগুলো করলে বুঝতে পারবেন। এই একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। মোটামুটি বুঝতে পারলেই হবে। মোটামুটি বুঝতে পারছেন না? আমরা যে অ্যাকাউন্টটা করব তার এগেইনস্টে আমরা কি করব? সাইটটা ঠিক রাখবো, অ্যামাউন্টটা ঠিক রাখবো, নামটা লিখবো বিপরীত। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কেন বিপরীত নামটা লিখলাম। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যে এখানে যদি বিপরীত নাম না লিখে এখানে কি নাম লিখতাম, যদি ওই নামটাই লিখতাম, তাহলে এখানে কি লিখতাম? ক্যাশ। ক্যাশই লিখতাম। এখানে কি লিখতাম? ক্যাশ। এখানে কি লিখতাম? ক্যাশ।
এখানে ক্যাশ 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 সব ক্যাশ লিখতাম না? জি স্যার। তো কেমন হইতো জিনিসটা? আপনি কি বুঝতেন এখান থেকে? কিছু কিন্তু বোঝা যাইতো না, বরং এইখান থেকে বুঝতে পারতেছেন। কি বুঝতে পারছেন দেখেন, ক্যাপিটাল বাবদ 15,000 টাকা ক্যাশ ডেবিট দিকে আসছে, সার্ভিস রেভিনিউ বাবদ 3,000 টাকা ক্যাশ পাইছি, তাই না? অ্যাকাউন্টসেবল থেকে 4,000 টাকা ক্যাশ পাইছি। আর এখানে দেখেন রেন্ট এক্সপেন্স বাবদ 600 টাকা পে করা হয়েছে, ইকুইপমেন্ট বাবদ 3,000 টাকা ক্যাশ পে করা হয়েছে, সাপ্লাইজ বাবদ 900 টাকা ক্যাশ পে করা হয়েছে, ড্রয়িংস বাবদ 600 টাকা পে করা হয়েছে, উইথড্র করা হয়েছে, অ্যাকাউন্টস পেবলকে 500 টাকা পে করা হয়েছে, স্যালারি এমপ্লয়ীদেরকে পে করা হয়েছে 2,500 টাকা। এগুলো দেখে বোঝা যাচ্ছে না? বুঝতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। এই জন্য আমরা জি, এখানে স্যার। ক্যাশ নামটা লিখবো না। কারণ কি দেখেন, উপরে কিন্তু ক্যাশ লেখা আছে, একটা মাথায় রাখবেন। উপরে যে ক্যাশ আছে, আবার যদি নিচে ক্যাশই লিখেন তাহলে কিন্তু বোঝার কোনো কায়দা নাই। এই জন্য যে অ্যাকাউন্ট করবেন সে অ্যাকাউন্টের ভিতরে বসবে না, এটা মাথায় রাখবেন। আপনি যে অ্যাকাউন্টটা করবেন সে অ্যাকাউন্টের ভিতরে বসবে না, তার বিপরীত নামটা বসবে। এই জন্য আমরা বিপরীত নামটা লিখি। বিপরীত নামটা লিখলে আমরা বুঝতে পারি কেন এই ঘটনাটা ঘটছে। কেন এই ঘটনাটা ঘটছে আমরা লেজার দেখে বুঝতে পারতেছি। আপনি কিন্তু অনেক সময় কিন্তু এটা করা যায়, জার্নাল কিন্তু করাটা মানে যে খুব আবশ্যক তা কিন্তু না। অনেকে কিন্তু জার্নাল ছাড়া সরাসরি লেজার করে ফেলতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে। মানে আপনাদের তো করতেই হবে, কিন্তু দেখা যায় অনেক সময় জার্নাল ছাড়াও সরাসরি লেজার করা যায়। কারণ জার্নাল থেকে না বুঝলেও লেজার থেকে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারবো। এবার দেখেন আমাদের ডেবিট ক্রেডিট অনেক কিছু আসছে, এখন আমাদের ডেবিট দিকে বেশি না ক্রেডিট দিকে বেশি এগুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এখন যেটা করা হয় ব্যালেন্সিং করা। ব্যালেন্স মানে দাড়ি পাল্লা, মানে দুই দিকে সমান করতে হবে আমাকে। দাঁড়িপাল্লায় কি করতে হয়, মাপটা সমান করতে হয়। একদিকে বাটখারা দেওয়া হয়, আরেকদিকে মানে একদিকে ওজন দেওয়া হয়, আরেকদিকে দেওয়া হচ্ছে আমাদের সেই জিনিসপত্রগুলো। তো আমাদের এখানে ওয়েট করতে হয়, ব্যালেন্সিং করা। তো ব্যালেন্সিং কিভাবে করবো আমি যদি দেখেন, যেই দিকে বেশি সেদিকে আগে যোগ করতে হবে, কারণ যেদিকে কম সেদিকে যোগ করতে লাভ নাই, তাহলে ওইদিকে আবার উল্টো হয়ে যাবে। আপনি মোটামুটি এমনি চোখের দেখা দেখলে বোঝা যায়, তবে শুধু ক্যাশের ক্ষেত্রে একটু সময় লাগে বেশি, কারণ এখানে আইটেম অনেক বেশি। বাকিগুলো একটা দুটো আইটেম তো অল্প সময় হয়ে যায়। তারপরে দেখেন এগুলো, আর আপনারা এমনি তো বুঝতে পারবেন ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেটের নরমাল ব্যালেন্স ডেবিট দিকে হয়, মানে ক্যাশ নরমালি ডেবিট হয়। আর আরেকটা জিনিস এমন তো খেয়াল রাখবেন, আপনার পকেটে যদি 5 টাকা থাকে তাহলে আপনি 5 টাকায় ব্যয় করতে পারবেন। আপনার পকেটে যদি 5 টাকা থাকে আপনি কিন্তু 10 টাকা ব্যয় করতে পারবেন না, মানে ক্যাশ কাউকে 5 টাকার বেশি পে করতে পারবেন না। কাজে আগে রিসিট বেশি হবে, পেমেন্ট কম হবে বা তার সমান হবে। এই জন্য এখানে নরমালি ক্যাশেরটা ডেবিট দিকেই হয়। তারপরও আপনি যোগ করে নিবেন আর কি, মনে মনে যোগ করবেন কোন সাইডে বেশি। দেখেন তো কোন সাইডে বেশি, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? অ্যামাউন্টটা বা সাইডে বেশি ডেবিটের স্যার, বা ডেবিট সাইডে দিকে। ডেবিট দিকে। 15,000 আর 3,000 কত? 18,000, 18,000 22,000, তাই তো? আর এদিকে দেখেন সব যোগ করেন, 600 আর 3,000, 3,600 আর 900, 4,500, 4,500 আর 600 কত? 5,100, 5,100 আর 500, 5,500, 5,500 আর 500 কত হয়? না কি বললাম, ভুল বললাম তো। স্যার, টোটাল 8,100। 8,000, 8,100। আর এখানে কত আমাদের? 22,000। তো এদিকে কিন্তু বেশি। এখন যেটা করবেন আপনি খেয়াল রাখবেন, আমরা কি করব, এই পাশটা যেই পাশটা বেশি সেই পাশটা আমি লিখবো, এবং এখানে একটু গ্যাপ রাখবেন, কারণ এখানে একটা কিছু লিখতে হবে। এখানে একটু গ্যাপ রাখবেন। আপনি দুইটা সমান দাগ দিবেন, এইখানে যতটুকু দূরে এখানে ততটুকু দূরে, মানে এই আন্ডারলাইন আর এই আন্ডারলাইনটা যেন সমান হয়, এই দাগটা এই দাগটা যেন সমান হয়। আচ্ছা, ব্যালেন্সিং করার জন্য যেই দিকে বেশি, দাগটা কি স্যার ইয়ের সাথে, ওই লাইনের সাথে নাকি অন্য দূরে দিলে চলবে? বাম সাইডটা? এই যে টাকার বরাবর, এটা টাকা ও আচ্ছা। বরাবর। আচ্ছা, কারণ এখানে যোগফলটা লিখবেন। এখন যোগফলটা কোনটা লিখবেন, যেদিকে বেশি সেটা লিখবেন। কত? 22,000, উভয় দিকে 22,000, এখানেও 22,000, এখানেও 22,000। আচ্ছা, তারপরে দেখেন এই যে দুইটা ডাবল আন্ডারলাইন করবেন, এটাকে বলা হয় ক্লোজিং, মানে এর সাথে কোনো যোগ বিয়োগ করা যাবে না, এর সাথে আর কোনো যোগ বিয়োগ করা যাবে না, এটা ক্লোজ হয়ে গেল। অ্যাকাউন্টিং এ দুইটা আন্ডারলাইন করলে ক্লোজ, এর সাথে কোনো যোগ বিয়োগ করা যাবে না। আচ্ছা, এখন এই যে এখানে একটা জিনিস ফাঁকা রাখছে, কারণ এখানে যোগ করলে 22,000 হয় না। কত টাকা কম হয়? 22,000 থেকে যদি আপনি 8,100 টাকা মাইনাস করেন তাহলে কমটা বের হয়ে যাবে। 13,900। 13,900। এই 13,900 একটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় ব্যালেন্স সিডি বা সিএফ। সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, সিডি C/D লেখা হয়েছে আর কি, ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারিড ডাউন, মানে ব্যালেন্সটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে, ব্যালেন্স সিডি। এই পর্যন্ত আপনাদের শেষ। এবং এইটা অবশ্যই অবশ্যই
ওই মাসের শেষ তারিখে দিবেন। আপনি এখানে যেই মাস করতেছেন সেই মাসের, এখানে তারিখ নেই, এখানে জাস্ট এখানে দেওয়া আছে, ইগুলো দেওয়া আছে। আমি আপনাদের কিছু ম্যাথ করে সলিউশন সহ দিয়ে দেবো, আমার কাছে আছে কিছু করা। আপনাদের এখানে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সবই করা আছে, আমি আপনাদের দিয়ে দেবো কিছু। তো এগুলো দেখবেন, আপনাদের এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, যেহেতু আপনাদের নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট। আচ্ছা, এই যে এখানে 2 নম্বর 3 নম্বর আছে, তো এখানে তারিখ অনুযায়ী হবে, মানে করেন 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ। এখানে অবশ্যই মাসের শেষ তারিখটা দিবেন, কারণ যাতে এটা লাস্ট হয়, এরপর যদি কিছু না থাকে। যদি ইভেন উপরেটা যদি শেষ তারিখ হয়, তাও এটা শেষ তারিখ হবে। মনে করেন এটা 31 তারিখে করছে, স্যালারি দিয়েছেন 31 তারিখে, তারপর এটা 31 তারিখে হবে, কারণ এরপরে গেলে তো আবার ওই মাস শেষ হয়ে যাবে। আপনাকে বুঝতে পারছেন না? দেখেন তো। সবাইকে বুঝতে পারছেন ব্যালেন্সিংটা? স্যার এখানে জি, স্যার। লাস্ট ডেট বলতে কি স্যার লাস্ট আমার মাসের শেষ ডেটটা দিতে হবে নাকি লাস্ট ট্রানজাকশনটা না যেদিন না না হয়েছে? না, মাসের শেষ দিন সব সময়, লাস্ট ট্রানজাকশন ডেট না। লাস্ট ট্রানজাকশন অনেক সময় দেখা গেছে একবার একটা হয়েছে আর হয় নাই, সবসময় মাসের শেষ দিন। কারণ আপনি পুরো মাসের শেষ হিসাব করতেছেন বসে বসে, যে আমাদের ব্যালেন্স কত আছে এট দ্য এন্ড অফ দ্য মান্থ। রিমেম্বার, এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে আমাদের ব্যালেন্স কত। যদি ইয়ারলি হয় তাহলে বছর শেষে ব্যালেন্স কত, মানে শেষ দিনেরটা আপনার লাগবে, লাস্ট ট্রানজাকশন না। লাস্ট ট্রানজাকশন শেষের দিন হইতে পারে, না হইতে পারে, এটা 28 তারিখ হয়ে যেতে পারে, 29 তারিখ হইতে পারে, কিন্তু আপনার মাস শেষ হচ্ছে 31 তারিখে, আপনি 31 তারিখ দিবেন। আচ্ছা, এটা আমাদের ম্যাথ শেষ, এতটুকু করলে শেষ। তারপর আরেকটা কাজ, অতিরিক্ত কাজ, সেটা আপনি করলে করতে পারেন, নাও করতে পারেন, বাট করলে পরবর্তীর জন্য ভালো, কিন্তু করাটা জরুরি না, সময় নষ্ট হবে আর কি। সেটা হচ্ছে এখানে যেমন দিলেন, মনে করেন এটা এপ্রিলের 30 তারিখ ধরেন, এপ্রিল 30/4 মানে এপ্রিল 30 তারিখ, এটা তার পরের দিন। যদি এটা এপ্রিলের 30 তারিখ হয়, এটা দিবেন 1 মে, 1 মে, মানে আমি এমনিতে লিখলাম, যদি এটা এই যেদিন থাকবে তার পরের দিন, তার পরের দিন, এটাকে বলা হয় এই সাইডে উল্টা সাইডে ব্যালেন্স বিডি। বিডি মানে ব্রড ডাউন, এটা ক্যারি ডাউন, এটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে, আর এটা আনা হয়েছে, মানে এটা পরের মাসে যেমন আমাদের যে ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে না, এটা ব্যালেন্স বিডি দিয়ে শুরু হবে, এবং এই টাকাটা হচ্ছে এখানে 13,900 টাকা। এটা হচ্ছে যেই সাইডে ব্যালেন্স সিডি তার অপোজিটে এটা বসে, কিন্তু এটা জরুরি না, এটা করলে আপনার সুবিধা হবে ট্রায়াল ব্যালেন্স করতে, এটা আমরা একটু পরের স্টেপ। এটা জাস্ট এমনিতে একটু দেখে রাখেন, এটা করার দরকার নেই পরীক্ষার হলেও, সময় নষ্ট হবে, ব্যালেন্স সিডি করলে হয়ে যাবে। কি লিখছেন স্যার? কি লিখছেন স্যার? এটা এদিকে বাম দিকে ব্যালেন্স বিডি, এমনি একটা তারিখ লিখছি, তারিখটা হচ্ছে কি, যদি এটা যেই তারিখ থাকবে তার পরের দিন, এটা বিডি। বিডি মানে ব্রড ডাউন, একটু বলবেন? BROUGST, ব্রড ডাউন, এই যে ব্রিং থেকে ব্রড ডাউন। স্যার এটা কি অ্যাকাউন্ট ক্লোজ করার পরে নাকি আগে? অ্যাকাউন্ট ক্লোজ করার বাম পরে, side? অ্যাকাউন্ট ক্লোজ করার পরে, এটা জরুরি না, মানে এই জিনিসটাই পাশে লিখবেন। কেন লিখবেন আপনাকে বলি, সেটা হচ্ছে মনে করেন এটা যেমন আপনি, এটা হচ্ছে প্রথম মাসের জন্য আপনার অ্যাকাউন্ট শুরু করছেন, আপনি ট্রানজাকশন করছেন, মনে করেন এটা এপ্রিল মাস, মে মাসে যদি আপনি ট্রানজাকশন করেন, আপনি আবার ক্যাপিটাল দিয়ে শুরু করবেন, আপনি মে মাসে আবার ক্যাপিটাল আনবেন বিজনেসে, নাও তো আনতে পারেন, মে মাসে। আপনার প্রত্যেক মাসে ক্যাপিটাল লাগবে ব্যবসা করতে গেলে? মে মাসে কি আপনার কোনো কেনা বেচা হবে না, কোনো জি ক্যাশ স্যার, টাকা ওগুলো পাবেন না, ক্যাশ টাকা capital দিবেন না, তো তখন আপনার mandatory ফার্স্ট না। এইটা হচ্ছে, এটা দিয়ে শুরু করবেন, কারণ এপ্রিল মাসে আপনার কোনো ক্যাশ টাকা ছিল না, এইটাই ফার্স্ট আইটেম ক্যাপিটাল। মে মাস থেকে যখন আপনার শুরু হবে, মে মাসে আমাদের এটা দিয়ে শুরু করতে হবে, মানে ফার্স্ট এটা এদিকে বসবে, বসে তারপর বাকিগুলো বসবে, মনে করেন সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস রিসিভেবল, বাকিগুলো বসবে, মানে এটা সবার আগে বসবে, এটা থেকেই পরবর্তীতে শুরু হবে। আমি ম্যাথ এরকম ম্যাথ করে রাখছি, আপনাদের দেখাই দিব না, মানে আমাদের কিছু করা আছে, আগে এটাকে শেষ করি, এটা জরুরি না, আগে বললাম। আচ্ছা, তো একইভাবে পরেরটা দেখেন আমাদের, আর এই যে ব্যালেন্স শিট ডেবিট না ক্রেডিট, এটা আপনার নির্ভর করে কোন দিকে কম, এটা আমাদের ডেবিটও না ক্রেডিটও না, যেদিকে কম সেদিকে। এবার আসি আমাদের নাম্বার 2 যেন কি ছিল, ক্যাপিটাল, তাই তো? কথা বলেন আপনারা, জি স্যার। অনেক সময় লাইন কেটে যায় তো বুঝতে পারি না, দেখা যায় ক্লাস করতেছি লাইন কেটে গেছে। আচ্ছা, তো ক্যাপিটালের এক কোন জায়গায় আছে, প্রথম ট্রানজাকশনে আছে, কোন দিকে আছে? স্যার এটাকে আলাদা পেজে লিখবো নাকি ওই পেজে নিচেই লিখবো? হ্যাঁ, আরে আলাদা পেজ জরুরি না, আপনি নিচে নিচে লিখে দিবেন, আপনি এক পেজেই পাশাপাশি লিখতে পারবেন, সমস্যা নাই, নিচে নিচে লিখতে পারবেন, মানে এটা আলাদা একটা অ্যাকাউন্ট।
স্যার ক্যাপিটাল হচ্ছে যে 1 নম্বরে ক্রেডিটে আছে। এক নাম্বার এখানে ডেট ধরে দিচ্ছে 1 নাম্বার, আর বিপরীত নামটা হচ্ছে কি ক্যাশ ক্যাশ। দেখছেন আমরা বিপরীত নামটা লিখবো। কত টাকা জানা ছিল? 15,000 15,000। 15,000। ক্যাপিটাল আর অন্য কোনো ট্রানজাকশন আছে? না স্যার। নাই। তাহলে এখানে আমাদের ক্লোজ হয়ে গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে? দুই সাইড যোগ করতে হবে। যে সাইড বেশি সেই সাইড আগে লিখতে হবে। তো এই সাইডে তো বেশি আছে, ওই সাইডে তো কিছু নাই। 15,000, এই পাশে আমাদের 15,000 ব্যালেন্স করে ফেললাম, এবং এটা দেব মাসের শেষ দিন। ব্যালেন্স সিডি কত? 15,000। দেখেন যে কাজ হয়ে গেল। কিন্তু আপনি এখানে পরবর্তীতে ব্যালেন্স বিডি লিখতে পারেন, নাও লিখতে পারেন। বুঝতে পারছেন? দেখেন খুব সহজ। যদি ক্যাশেরটা একটু সময় লাগে, কারণ ক্যাশে অনেকগুলো আইটেম আছে, প্রায় প্রত্যেকটা ট্রানজাকশনে ক্যাশ আছে, তো এই জন্য আমাদের সময় লাগছে। নাম্বার 3 বলেন একইভাবে কি হবে? কি অ্যাকাউন্ট ছিল? নাম্বার 3 রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স। আচ্ছা, এখানে টি অ্যাকাউন্ট, এখানে ডেবিট সাইড, এখানে ক্রেডিট সাইড। আচ্ছা, রেন্ট এক্সপেন্স কোন দিকে ছিল? ডেবিট দিকে। কত নম্বর ট্রানজাকশন? 2 নম্বর ট্রানজাকশন নাকি? জি স্যার 2 নাম্বার। 2 নম্বর। বিপরীত নামটা কি ছিল? ক্যাশ। ক্যাশ। কত টাকা ছিল? স্যার হচ্ছে 600 নাকি? জি স্যার 600। 600। আর কোনো ট্রানজাকশন আছে রেন্ট এক্সপেন্স? আর কোনো ট্রানজাকশন আছে রেন্ট এক্সপেন্স? না স্যার। নাই। তাহলে এখানে আমাদের ব্যালেন্সিং 600 টাকা, এই পাশে আমাদের 600 টাকা, 600 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। শেষ। নাম্বার 4, 4 নম্বরটা কি অ্যাকাউন্ট ছিল? স্যার ইকুইপমেন্ট। 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 ডেবিট ক্রেডিট। ইকুইপমেন্ট কত নম্বর ট্রানজাকশন? 3 নাম্বার। 3 নম্বর ট্রানজাকশন। বিপরীত নাম? স্যার ক্যাশ। ক্যাশ। অ্যামাউন্ট 3,000। 3000। আর কোথাও মনে ইকুইপমেন্ট নাই? না স্যার। তাহলে আমরা এখানে যোগ করে দিলাম। ব্যালেন্স সিডি। 5 নম্বরটা কি? স্যার অ্যাডভার্টাইজিং কস্ট। অ্যাডভার্টাইজিং কস্ট। এক্সপেন্স লিখেন। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এক্সপেন্স এবং কস্ট একটু পার্থক্য আছে। আমরা কি এক্সপেন্স লিখবো এটা? হ্যাঁ, এক্সপেন্স লিখবেন, কস্ট কথাটা লিখেন না। অ্যাডভার্টাইজিং কস্ট। এক্সপেন্স হচ্ছে আমাদের একটা মানে সাময়িক সময়ের জন্য, আর কস্ট আমাদের সাময়িক অসাময়িক দুইটাই হতে পারে। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ডেবিট দিকে আছে, তাই তো? কত নম্বর? 4 নম্বর ট্রানজাকশনে। বিপরীত নাম? অ্যাকাউন্টস পেবল, তাই না? অ্যাকাউন্ট পেয়েবল। অ্যামাউন্ট 700। 7 না? 700। আর কোথাও মনে নাই? অ্যাডভার্টাইজিং কস্ট নাই স্যার। ব্যালেন্স সিটি 700। বাস হয়ে গেল। ছয় নম্বর কি ছিল? স্যার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেবল। ডেবিট ক্রেডিট। আচ্ছা, অ্যাকাউন্টস পেবল 6 নম্বর। কত নম্বর ট্রানজাকশন ছিল? 4 নম্বরে আছে। 4 নম্বরে আছে, ক্রেডিট দিকে, তাই না? Credit। বিপরীত জি, নাম স্যার। হচ্ছে অ্যাডভার্টাইজিং।
অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অ্যামাউন্ট ছিল 700 টাকা 700 টাকা। আরেকটা জায়গায় আছে অ্যাকাউন্টস পেবল, কোথায় বলেন তো? 8 নম্বরে। 8 নম্বরে ডেবিট দিকে, তাই না? জি স্যার। বিপরীত নাম হচ্ছে ক্যাশ ক্যাশ, অ্যামাউন্ট 500, অ্যারাউন্ড তাই না? 500। জি স্যার। 500 না? আচ্ছা, জি স্যার। এবার দেখেন আমার ডেবিট দিকে বেশি আছে, তাহলে এখানে একটু নিচে গ্যাপ রাখি 700, এখানেও 700 লিখে এখানে তাহলে 200 রয়ে গেল ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটি 200। তারপর 7 নাম্বার। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। এখানে ড্যান্স লেখাটা কি? হ্যাঁ। অ্যাকাউন্টস পেয়েবলের লেখাটা বোঝা যাচ্ছে না আর কি। অ্যাকাউন্টস পেবল কোন লেখাটা? অ্যাকাউন্টস পেয়েবল হ্যাঁ, নিচের লেখাটা আর কি, ডান সাইডে, ক্রেডিটের দিকে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সংক্ষেপে লিখছি adv.exp। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নাম্বার 7 কি ছিল? 7 নম্বর অ্যাকাউন্ট সাপ্লাইস। সাপ্লাইস বা অফিস সাপ্লাইস। সাপ্লাইস ডেবিট ক্রেডিট। আচ্ছা, সাপ্লাইস ডেবিটে আছে। কত নম্বরে জানো? 5 নাম্বার। 7 নম্বরে ক্যাশ। 5 নম্বরে বিপরীত দিক নাম হচ্ছে ক্যাশ। দেখো দরজাটা আটকে দিন, আলো আসে। আচ্ছা, ক্যাশ বিপরীত অ্যামাউন্ট ছিল কত? 900 টাকা। 900 টাকা। আচ্ছা, সাপ্লাইস তার মনে আর কোথাও নাই, না স্যার। তাহলে এখানে আমরা ব্যালেন্স সিটি করে দিই 900 টাকা, যোগফল 900, যোগফল 900। 8 নাম্বার কি ছিল? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। লেজার ক্রুজ সহজ কিন্তু অনেক সময় সাপেক্ষ। অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট ক্রেডিট। আচ্ছা, কত নম্বর ট্রানজাকশন ছিল যেন এটা? 6 নম্বরে। 6 নম্বরে ডেবিট দিকে ছিল। এর বিপরীত নাম হচ্ছে কিন্তু ক্রেডিটটা, কারণ এখানে কিন্তু কম্পাউন্ড এন্ট্রি আছে। ডেবিট ক্রেডিট দুইটা ডেবিট আছে। তার মানে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, ক্যাশ কিন্তু লিখবেন না। সার্ভিস রেভিনিউ অ্যামাউন্ট ছিল 7,000 না 10,000? স্যার এখানে দেখতেছি। সার্ভিস রেভিনিউ 10,000 আছে, কিন্তু আপনার সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্ট কিন্তু 7,000, তাই না? হ্যাঁ 7000। অবশ্যই অ্যাকাউন্ট নামটা রিসিভেবল 7000। অ্যাকাউন্ট রিসিভেবল 7,000, আপনি নামটা শুধু বিপরীত লিখতেছেন, নট নেসেসারি বিপরীত নামের অ্যামাউন্ট লিখবেন, আপনি কিন্তু ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্ট লিখবেন। আচ্ছা, জি। তারপরে আমাদের কি আছে? আরেকটা জায়গা কোথায় জানা আছে? লাস্টে মনে আছে 10 নম্বরে নাকি 9 নম্বরে? আরো দুইটা আছে স্যার। আরেকটা কোথায় আছে? সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা সরি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল আরেকটা আছে হচ্ছে স্যার 10 নম্বরে। 10 নম্বরে ক্রেডিট দিকে, তাই না? জি স্যার। বিপরীত নাম ক্যাশ, ক্যাশ 4,000 টাকা 4,000 টাকা। পাইছিলেন। আচ্ছা, তাহলে আমাদের ব্যালেন্সিং যদি করি 7,000, এই পাশে 7,000, ব্যালেন্স সিটি হচ্ছে 3,000, 3,000 টাকা। আচ্ছা, এদিকে করি নাম্বার 9। 9 নম্বর জন্য কি অ্যাকাউন্ট ছিল? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। মার্কটা চেঞ্জ করে ফেলি। সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে আছে। ক্রেডিট দিকে আছে। কত নম্বর জানো? 6 নম্বরে। 6 নম্বর।
আচ্ছা, তো ডেবিট দিকে কি আছে? ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল এটা দুইটা। কিন্তু ডেবিট দিকে দুইটা, কারণ সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কিন্তু ডেবিট দিকে নাম হচ্ছে দুইটা, আপনাকে দুইটাই লিখতে হবে। তাহলে একটা লিখতে হবে ক্যাশ, আবার আবার 6 নম্বরে দিবেন, মানে একই তারিখ দিবেন। অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশে আছে আপনার 3000 আর অ্যাকাউন্ট রিসিভেবল আছে আপনার 7000। আচ্ছা স্যার, দেখেন। এখানে একটা কোশ্চেন, হ্যাঁ, যেমন সার্ভিস রেভিনিউ যেহেতু লিখেছি, সো অ্যামাউন্টটা তো স্যার আমার ওই সার্ভিস রেভিনিউ লেখার কথা, বাট আমরা আলাদা হ্যাঁ। আলাদা করে কেন ক্যাশে না না লিখছি? আপনি লিখবেন তো, হ্যাঁ ধরলাম অ্যামাউন্ট কিন্তু আমি 10,000 লিখছি, খেয়াল করেন। আপনি 10,000 বলতেছেন না, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ। বললাম আপনার যুক্তি ঠিক আছে যে আপনি অ্যামাউন্টটা ঠিকই লিখবেন 10,000, কার এগেইনস্টে লিখবেন? আচ্ছা, ওইটা কম্বিনেশন মানে কোনো না লিখে। এই তো কম্বিনেশন না, তাহলে কি লিখবেন? ক্যাশ এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাকাউন্ট লিখবেন না, আপনাকে দুইটা অ্যাকাউন্ট লিখতে হবে, কারণ সার্ভিস রেভিনিউর এগেইনস্টে দুইটা ডেবিট আছে। আমরা যখন ক্যাশ করছিলাম তার এগেইনস্টে একটা ক্রেডিট ছিল, আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল করছিলাম তার এগেইনস্টে একটা ক্রেডিট ছিল, কিন্তু যখন আমরা সার্ভিস রেভিনিউ করব তার এগেইনস্টে দুইটা ডেবিট আছে। তার এগেইনস্টে ডেবিট কিন্তু দুইটা, তার উল্টা অ্যাকাউন্ট কিন্তু একটা না, দুইটা। এটা খেয়াল তখন রাখতে কি হবে। করব? তখন জি দুইটা স্যার, লিখবেন, তখন দুইটা লিখবেন। এই যে আপনি যদি তখন শুধু কিন্তু তাদের অ্যামাউন্টটা ই করতেছি। এখন যদি আপনি ক্যাশ লিখেন, ক্যাশ যদি অ্যামাউন্ট লিখেন 10,000 টাকা, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? আরেকটা কি করবেন স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল তো আপনার এটাকে খালি রাখবেন। আমি তো 10,000 লিখছি টোটাল, আপনি বলতেছেন আমি যদি টোটাল 10,000, আমি নামটা লিখলাম বিপরীত, সার্ভিস রেভিনিউ অ্যামাউন্টটা 10,000 লিখে দিলাম, কোনটা লিখবেন? বুঝতে পারছি। এখানে তো লেখা যাচ্ছে না, এখানে লেখা যাচ্ছে এই যে 8 নাম্বারটায়, যে সার্ভিস রেভিনিউ লিখছি 10,000 টাকায়, যদিও সার্ভিস রেভিনিউ অ্যামাউন্ট 10,000 টাকা, কিন্তু এখানে 7,000 টাকা লিখছি, কারণ কি আমি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্টটা লিখছি। তো এখানে আপনার কোশ্চেন হচ্ছে কোনটা, যে সার্ভিস রেভিনিউর এগেইনস্টে আমি 10,000 টাকা লিখবো, কিন্তু এখানে অ্যাকাউন্ট যেহেতু দুইটা, আমি কার এগেইনস্টে লিখবো? যদি আমি একটা অ্যাকাউন্ট লিখতাম তাহলে আমি অবশ্যই 10,000 টাকা লিখতাম। তো এখানে আমি সার্ভিস রেভিনিউর অ্যামাউন্ট 10,000 টাকা হয় এইভাবেই লিখছি। আমি যদি এখানে ক্যাশ বাবদ 10,000 টাকা লিখি অথবা অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা লিখি তাহলে কিন্তু ভুল হবে। তবে এখানে কিন্তু ভুল হচ্ছে না, কেন দেখেন, আমার সার্ভিস রেভিনিউ হইছে মানে 7,000 টাকা, মানে সার্ভিস রেভিনিউ 7,000 টাকা না, অ্যাকাউন্ট রিসিভেবল মানে 7,000 টাকা সার্ভিস প্রোভাইড করার ফলে। আর এখানে কোনটা, আমি সার্ভিস প্রোভাইড করছি 3,000 টাকা ক্যাশে, 7,000 টাকা বাকিতে। আমি কিন্তু বুঝতে পারতেছি ক্লিয়ারলি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে যদি আপনি 7,000 টাকার পরিবর্তে 10,000 টাকা দেন, তাহলে ভুলটা হবে কোথায়, যে বাকিতে মনে হয় 10,000 টাকা আছে সার্ভিস রেভিনিউ প্রোভাইড করার বাবদ। নো, এটা করা যাচ্ছে না, মিনিং ভুল দিবে। কিন্তু এখানে দিলে কিন্তু ভুল দিবে না, বরং আপনি যদি এখানে 10,000 টাকা কোনো একটা অ্যামাউন্টে দেন তাহলে মিনিং ভুল দিবে, যে ক্যাশ বাবদ 10,000 টাকা সার্ভিস রেভিনিউ প্রোভাইড করা হয়েছে, অথবা অ্যাকাউন্ট রিসিভেবলকে 10,000 টাকা সার্ভিস রেভিনিউ প্রোভাইড করা হয়েছে, সেটা ভুল হবে। এর চেয়ে ভেঙে ভেঙে যেটা আছে সেটা কিন্তু আপনাকে সঠিক মিনিং দিচ্ছে। বুঝতে বুঝতে পারতেছেন? পারছি। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তারপর দেখেন আমাদের আর কোথায় আছে সার্ভিস রিভিউ, আর কোথাও মনে হয় নাই। তাহলে আমরা 10,000 যোগ করে দিই, এদিকে 10,000 যোগ করে দিই, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিটি 10,000। 10 নম্বরটা কি অ্যাকাউন্ট ছিল? ড্রয়িংস। ড্রয়িংস। ড্রয়িংস ডেবিট দিকে। আচ্ছা, কত নম্বর অ্যাকাউন্ট ছিল? 7। 7। বিপরীত নাম হচ্ছে ক্যাশ ক্যাশ। অ্যামাউন্ট 900 না 600 ছিল? 600 টাকা। 600 টাকা। 600। আচ্ছা, আর কোথাও ছিল না? না স্যার। তাহলে এটাই আমরা লিখবো 600 ব্যালেন্স সিডি। এবার আছি সর্বশেষ 11 নম্বর, কি জানা ছিল? স্যালারি এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স। ডেবিট। ডেবিট দিকে 9 নাম্বার। 9 নম্বর, বিপরীত নাম ক্যাশ। ক্যাশ 2500 টাকা। 2500 টাকা। আর কোথাও নাই, এখানে 2500। ব্যালেন্স সিটি। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত আমাদের শেষের দিকে এসে পড়ছে, আমাদের আবার আরেকটা টপিক একটু খুব দ্রুত ধরতে হবে, একটু কুইকলি করেন।
বুঝতে পারছেন না আপনারা? জি স্যার। আচ্ছা, না এটা না, এটা না, এটা না। আচ্ছা, তো দেখেন আপনাদের এই যে এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি, জার্নাল দেখে যেটা বুঝতে পারি না, লেজার দেখে বুঝতে পারতেছি। মানে অ্যাকাউন্টস পেয়েবলের কাছে আমার দেখেন 200 টাকা ব্যালেন্স সিটি, অর্থাৎ ও আমার কাছ থেকে 200 টাকা পায়। প্রথমে 700 টাকা পাইতো, 500 টাকা পে করা হয়েছে ক্যাশে, আর এখন 200 টাকা পায়। সাপ্লাইজ বাবদ আমার কাছে ব্যালেন্স আছে 900 টাকা। আমি যদি ইউজ করতাম তাহলে সেটা ম্যানেজ করতাম, এখন আমি ইউজ করি নাই, তার মানে 900 টাকা আমার কাছে আছে। অ্যাকাউন্টস রিসিভেবল আমি যার অ্যাসেট, আমি যার কাছে টাকাটা পাবো, কত টাকা পাবো? প্রথমে পাইতাম 7,000 টাকা, 4,000 টাকা আমাকে পে করে দিয়েছে অলরেডি ক্যাশে, অর্থাৎ তার কাছে আমি 3,000 টাকা পাই ব্যালেন্স সিটি। এগুলো কিন্তু আমি দেখে বুঝতে পারতেছি, এগুলো আমরা দেখে বুঝতে পারতেছি। তো দেখেন এখানে আমাদের ব্যালেন্স বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এ পর্যন্ত যা করলাম এটা ঠিক আছে কিনা সেগুলো নিয়ে আমাদের আরেকটা কথা, ট্রায়াল ব্যালেন্স। খুবই অল্প সময় লাগবে, 5 মিনিটও লাগবে না সর্বসা করলে। আমরা এটা করে ফেলি এখন দ্রুত। সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স মানে বুঝেন? ট্রায়াল, আমরা যখন শোরুমে জামা কাপড় কিনি আমরা ট্রায়াল দিই না? ট্রায়াল দিই কেন? জাস্ট চেক করার জন্য। চেক করার জন্য, ফিটিং সবগুলো আমার ফিটিং হয়েছে কিনা, দেখতে সুন্দর হয়েছে কিনা, সবকিছু মিলে ট্রায়াল দিয়ে সবকিছু নিয়ে আসলাম, বাসায় এসে বললাম যে ফিটিং হয় নাই, জিনিসটা কেমন হইলো। তো এরকম একটা ট্রায়াল দেওয়া, এটা একটা সুন্দর একটা নাম আমাদের, সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। সেটা আমি করে ফেলি। ট্রায়াল ব্যালেন্স মানে এই যে ট্রায়াল ব্যালেন্স মানে যে ব্যালেন্স সিটি গুলো আছে না, এই ব্যালেন্স গুলো নিয়ে আমাদের একটা ট্রায়াল দেওয়া। যদি আমাদের দুই পাশ মিলে যায় ডেবিট ক্রেডিট, যেমন ব্যালেন্স সিটি এখানে 900 টাকা ক্রেডিট, এখানে ব্যালেন্স সিটি 200 টাকা ডেবিট, এখানে ব্যালেন্স সিটি 3,000 টাকা ক্রেডিট, মানে ডেবিট ক্রেডিটের উপর ব্যালেন্স মিললো কিনা সেগুলো আমাদের চেক করা, সেটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। জি স্যার। দেখেন যদি না মিলে তার মানে ক্যালকুলেশনে এরর হ্যাঁ হ্যাঁ, আছে, তাই না তো? হলে অবশ্যই কোথাও ভুল আছে, মানে হিসাব নিকাশ আপনার ভুল আছে, ইসের ভুল নাই যে মনে করেন না যে এটা এরকম হয়তো হয়ে যাবে, এটা বলা যাবে না। আচ্ছা, তো দেখেন আমাদের ট্রায়াল ব্যালেন্স, প্রথমে এই প্রতিষ্ঠানের নাম লিখবেন, যে ট্রাভেল এজেন্সি যেটা হয়, তারপর লিখবেন ট্রায়াল ব্যালেন্স। কবে করা হচ্ছে? অ্যাজ এট ধরেন 30 এপ্রিল যেটা দেওয়া আছে সেই দিন আমরা করছি। আচ্ছা, তারপর এখানে দুইটা কলাম করবেন, দুইটা টাকার কলাম। দুটো টাকার কলাম করবেন, এখানে এই যে নাম্বারিং করবেন, এক যে কয়টা অ্যাকাউন্ট আছে আপনার, আপনি ইচ্ছা করলে এখানে একটু লিখতে পারেন, না জরুরি না। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, পার্টিকুলারস, আর এখানে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। দুই, লেখাটা যদি আরেকবার বলতেন শুরু এটা থেকে। এই উপরে কলামটা, এই রোটা পুরো বাদ দেন, কোনো সমস্যা নাই। তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার, পার্টিকুলারস অথবা টাইটেল অফ দ্য অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, টাকা লেখা জরুরি না, মানে অ্যামাউন্ট। আর যে কটা আপনার অ্যাকাউন্ট হয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, কি কি অ্যাকাউন্ট গুলো হয়েছে সবগুলোর নাম লিখে ফেলেন। যেমন প্রথমে ছিল আমাদের ক্যাশ, 2 নম্বরে ছিল আমাদের ক্যাপিটাল, 3 নম্বর কি ছিল? রেন্ট এক্সপেন্স না? জি স্যার। 3 নম্বর হচ্ছে আমাদের রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স। বাইরে দিতে রেন্ট এক্সপেন্স। নাম্বার 3 কি ছিল? 4 ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। হ্যাঁ, কাইন্ডলি একটু কুইকলি বলবেন। ইকুইপমেন্ট। নাম্বার 5 অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সংক্ষেপে লিখলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। 6 অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। তারপর 7 সাপ্লাইস। সাপ্লাইস। 8 অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। তারপর সার্ভিস রেভিনিউ, তাই না? হ্যাঁ জি স্যার। সার্ভিস রেভিনিউ। 10 নম্বর ড্রয়িংস। ড্রয়িংস। তারপরে স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স।
ব্যাস। এবার ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, ডেবিট টাকা ক্রেডিট টাকা বলতে এখন ডেবিট দিকে ডেবিটের টাকা, ক্রেডিট দিকে ক্রেডিট টাকা বসাবেন। এটা কিভাবে বুঝবেন? যেই দিকে ব্যালেন্স বিডি হয়েছিল, ব্যালেন্স বিডি যেটা আমরা করি নাই, করতে বলছিলাম যে জরুরি না, ব্যালেন্স সিডির উল্টা দিকে, যেদিকে ব্যালেন্স সিডি পয়সা সেদিকে কম ছিল অ্যামাউন্ট না বেশি ছিল? কম ছিল ওইদিকে কম ছিল যেটা সেটা ব্যালেন্স সিডি, বাট বেসিক্যালি কিন্তু ক্যাশের কিন্তু ডেবিট দিকে বেশি ছিল, তাই না অ্যামাউন্টটা? জি স্যার। আর ব্যালেন্স সিডি হয়েছে ক্রেডিট দিকে, এই জন্য আমি ডেবিট দিকে লিখবো, মানে ব্যালেন্স সিডি যেই পাশে তার উল্টো পাশে লিখবো, অথবা যেই দিকে ব্যালেন্স বিডি সেদিকে লিখবো। আপনি যেভাবে মনে রাখতে পারেন, যেদিকে অ্যামাউন্টটা বেশি সেই দিকে লিখবো, অথবা মনে রাখতে পারেন সংক্ষেপে ব্যালেন্স সিডি যা হচ্ছে তার অপোজিটে লিখবো। যেমন ক্যাশের হয়েছিল কত? 13,900, ব্যালেন্স সিডি হয়েছিল ক্রেডিট দিকে 13,900, আমরা লিখবো ডেবিট দিকে। এজন্য বলছিলাম ব্যালেন্স বিডি লিখলে সুবিধা, মানে এই জিনিসটা করতে সুবিধা, বাট এটা আপনি এমনি মনে রাখতে পারবেন। ব্যালেন্স সিডির উল্টো দিকে হয় আমাদের ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্টটা। ক্যাপিটাল ছিল কত? ক্রেডিট দিকে, মানে ডেবিট দিকে ব্যালেন্স সিডি ছিল 15,000 টাকা, তাই না? জি স্যার। রেন্ট এক্সপেন্স কত টাকা ছিল ব্যালেন্স সিডি? ব্যালেন্স সিট 600। 600 ছিল, এটা ক্রেডিট দিকে, আমরা লিখবো ডেবিট দিকে। ইকুইপমেন্ট 3,000 টাকা ছিল, তাই না? ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি ছিল, আমরা লিখবো ডেবিট দিকে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ছিল কত টাকা? 700 টাকা, ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি ছিল, আমরা ডেবিট দিকে লিখবো 700 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স সিডি ছিল 200 টাকা, তাই না? ডেবিট দিকে 200 টাকা ছিল। একটু খেয়াল করে জি, স্যার। দেখেন, আমার ভুল হইতে পারে, এটা আসলে করাইতে করতে মুখস্থের মতো হয়ে গেছে। সাপ্লাইস কত ছিল? 900। সাপ্লাইস দেখতেছি স্যার। ব্যালেন্স সিডিটা দেখেন, 900 টাকা। 900 টাকা ব্যালেন্স সিডি ক্রেডিট দিকে ছিল, আমরা ডেবিট দিকে লিখবো। অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স ছিল কত? 3,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল স্যার একটু আগে বললেন 3,000, হ্যাঁ 3,000, ব্যালেন্স সিটে 3,000, ওটা ছিল ক্রেডিটের দিকে, ডেবিটের দিকে লিখবো। আমরা ডেবিট দিকে লিখবো। সার্ভিস রেভিনিউ কত টাকা? 10,000 টাকা, ক্রেডিট দিকে লিখবো, জি। ডেবিট দিকে ব্যালেন্স সিডি হইছে। আচ্ছা, ড্রয়িংস ড্রয়িংস 3000 টাকা মেবি। না, ড্রয়িংস এত টাকা হওয়ার কথা না, 600 টাকা। 600 টাকা। 600, 600 600 টাকা টাকা। ডেবিট দিকে লিখবো। স্যালারিস এক্সপেন্স 2,500 টাকা। জি স্যার। এবার সব যোগ করেন দুই পাশ, দুই পাশ যদি মিলে যায় তাহলে এই পর্যন্ত যত কষ্ট করলেন সব ঠিক আছে, আর না হলে কোথাও ভুল আছে খুঁজে বের করতে হবে। পনেরো হাজার, 10,000, 25,000, আর এখানে 200। 25,200 স্যার, সব মিলে এই পাশে। ডেবিট দিকেও? জি স্যার। ওহ, আলহামদুলিল্লাহ। স্যার মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে, কষ্ট সার্থক হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো ম্যাথ মিলে গেল, ম্যাথ মিলে যাওয়াটাই আমাদের অনেক কিছু। স্যার যদি না মিলতো? হ্যাঁ, যদি না মিলতো তাহলে ভুল থাকতো, এইটাও ভুল থেকে যায়, মানে আপনার হিসেবে খুঁজে বের করতে হবে। এখন পরীক্ষার হলে যদি আপনার ভুল থেকে যায় তখন কি করবেন? এখন পরীক্ষার হলে কি এতক্ষণ বসে থাকবেন? এটা তো কথা। পুরোপুরি মিলাই দিতে হবে স্যার। আচ্ছা শুনেন, এখন দেখেন আপনাদের যেভাবে শিখলাম, জানা থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স আসলাম, এখন পরীক্ষা যদি মনে করেন এভাবে আসে তাহলে তো আপনার একটা কনফিউজ হয়ে যাবেন, অনেক সময় সাপেক্ষ। যদি বলি ট্রায়াল ব্যালেন্স আপনি করতে পারবেন একা একা, মানে শুধু ট্রায়াল ব্যালেন্স লেজার ছাড়া?
লেজার ব্যালেন্স ছাড়া ট্রায়াল ব্যালেন্স করতে পারবেন? মানে ব্যালেন্স সিটি ছাড়া? প্র্যাকটিস করলে পরে পারা যাইতে পারে। প্র্যাকটিসটা কি, জিনিসটা কি বলতে পারবেন? কি কি বুঝাতে চাইলেন এটা দিয়ে? আমরা কয়েকটা ম্যাচ যদি প্র্যাকটিস করি তাহলে মানে দ্রুত করা যাইতে পারে আর কি। ট্রায়াল ব্যালেন্সের কথা বললাম। এটার ইউজ কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটার ইউজ কি ট্রায়াল ব্যালেন্সের? ট্রায়াল ব্যালেন্সের ইউজ বলতে ওই ইউজ না, জাস্ট ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা কম্পালসারি না, এটা যে আপনাকে করতে হবে এরকম কোনো কাজ না। বা ট্রায়াল ব্যালেন্স করলে আপনার যে বাদ বাকি গুলো যে হয়েছে তার প্রমাণ মিলে যে এ পর্যন্ত মোটামুটি যা হচ্ছে সব ঠিকঠাক হয়েছে, ওইটা ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন এই যে দেখেন আমাদের স্ক্রিন শেয়ার করছি। এ ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস এন্ড देयर ব্যালেন্সেস এট এ গিভেন টাইম। Customarily, companies prepare a trial balance at the end of an accounting period. They list accounts in order in which they appear in the ledger. Debit balances appear in the left column and credit balances in the right column. Acha. The trial balance proves the mathematical equality of debits and credits after posting. Posting মানে ledger. Posting মানে ledger. মানে আমরা ledger যেগুলো করলাম সেটাকে posting বলা হয়। আর ট্রায়াল ব্যালেন্স এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটি, দুই পাশ যে সমান হয়েছে সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটি প্রুফ করে। আচ্ছা, under the double entry system, this equality occurs when the sum of the debit account balances equals the sum of the credit account balances. A trial balance may also uncover errors in journalizing and posting. কারণ জার্নালাইজিং এ কোনো ভুল হয়েছে কিনা বা লেজারে কোনো ভুল হয়েছে কিনা সেটা আপনি দেখাই দেবে কে? ট্রায়াল ব্যালেন্স। যদি দুই পাশ মিললো না তাহলে বুঝবেন কোথাও ভুল আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমাদের in addition a trial balance is useful in the preparation of financial statements, মানে পরবর্তী যে কাজগুলো করবেন সেটার জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স দরকার হবে। দেখেন ট্রায়াল ব্যালেন্সের তিনটা সুবিধা এখানে বোল্ড করে লেখা আছে। একটা কি, ট্রায়াল ব্যালেন্স প্রুভস দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটি, এটা এক নম্বর পয়েন্ট বেনিফিট। দুই নম্বর বেনিফিট কি, এ ট্রায়াল ব্যালেন্স মে অলসো আনকভার এরর্স ইন জার্নালাইজিং এন্ড পোস্টিং। তিন নম্বর বেনিফিট কি, ইন এডিশন এ ট্রায়াল ব্যালেন্স ইজ ইউজফুল ইন দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, পরবর্তী কাজ করতে আমাদের সহায়তা করবে, যেগুলো আমরা পরবর্তী করব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনি লেজার ছাড়াও ট্রায়াল ব্যালেন্স করতে পারবেন। আমাদের একটু খেয়াল করেন, আপনাদের তো একটু সময় নিচ্ছি, 4-5 মিনিট, কিছু মনে করেন না, এই টপিকটা আবার রাখতে চাচ্ছি না নেক্সট ক্লাসের জন্য। দেখেন আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনারা সবাই পড়ে আসছেন, যে এ সমান, এখন কোন টপিক পড়তেছি? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে কোনটা পড়তেছি? কোনটা না, ট্রায়াল ব্যালেন্সই পড়তেছি আমি, ট্রায়াল ব্যালেন্স থেকে এখানে আসতেছি। তো লাস্ট ক্লাসে আমাদের জানার জন্য পড়ছিলাম যে এস এ সমান এল প্লাস, অন্য সিকিউরিটি ক্ষেত্রে কি গেছিল, ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এরকম ছিল। তারপর আমি সাইড গুলো চেঞ্জ করছিলাম, এ প্লাস ডি প্লাস ই সমান এল প্লাস সি প্লাস আর, মানে ডি মাইনাস ইটা এই পাশে নিয়ে আসছে, প্লাস হয়ে গেছে। দেখেন অ্যাসেট, ড্রয়িংস আর এক্সপেন্স, এটা হচ্ছে ডেবিট, আর লাইবিলিটি, ক্যাপিটাল এবং রেভিনিউ এগুলো হচ্ছে আমাদের ক্রেডিট। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম জার্নালের জন্য। সেম জিনিস প্রযোজ্য ট্রায়াল ব্যালেন্সের জন্য। অর্থাৎ আপনি শুধু মাথায় রাখবেন, পরীক্ষার হলে মনে করেন ক্যাশ ক্যাপিটাল আপনার অ্যামাউন্ট দেওয়া আছে, ওটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স কিছু বলে দেওয়া নাই। এখন আপনি এই মুহূর্তে কিভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করবেন? আপনি কি এটা জানেন যে অ্যাসেট হইলেই সেটা কি হবে, ডেবিট দিকে যাবে, মানে আপনি ডেবিট কলমে বসাবেন, ড্রয়িংস হলে ডেবিট দিকে, এক্সপেন্স হলে ডেবিট দিকে, আর লাইবিলিটি হলে ক্রেডিট দিকে, ক্যাপিটাল হলে ক্রেডিট দিকে, রেভিনিউ হলে ক্রেডিট দিকে। এখানে খেয়াল করে দেখেন, এই যে আমাদের ক্যাপিটাল 15,000 টাকা ক্রেডিট দিকে বসাইছি, তারপরে অ্যাকাউন্টস পেবল একটা লাইবিলিটি 200 টাকা ক্রেডিট দিকে বসাইছি, তারপর সার্ভিস রেভিনিউ 10,000 টাকা ক্রেডিট দিকে বসাইছি। ক্রেডিট দিকে আর কিছু ছিল না, সব ডেবিট দিকে। ডেবিট দিকে কি কি, যেমন ক্যাশ একটা অ্যাসেট ডেবিট দিকে বসছে, রেন্ট একটা এক্সপেন্স ডেবিট দিকে বসছে, ইকুইপমেন্ট একটা অ্যাসেট ডেবিট দিকে বসছে, অ্যাডভার্টাইজিং একটা এক্সপেন্স ডেবিট দিকে বসছে, সাপ্লাইস একটা অ্যাসেট ডেবিট দিকে বসছে, অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট ডেবিট দিকে বসছে, তারপর ড্রয়িংস, আমাদের এই যে এখানে ড্রয়িংস এমনিতে ডেবিট দিকে বসবে, তারপর স্যালারিস একটা এক্সপেন্স, এই জন্য ডেবিট দিকে বসছে। এটা মাথায় রাখার জন্য, কারণ পরীক্ষা শুধু ট্রায়াল ব্যালেন্স আসতে পারে, এজন্য বললাম। কারণ ট্রায়াল ব্যালেন্স আপনার অনেক কম সময় লাগবে, অনেক কম সময়, শুধু কোনটা কোন সাইডে যাবে এটা আপনি জাস্ট চেক করবেন, আর কিছুই না। আপনারা কি বুঝতে পারতেছেন?
হ্যালো জি স্যার, জি স্যার। স্যার এল প্লাস সি প্লাস আর, এখানে সিটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল। ওকে, বুঝছি স্যার। যেমন দেখেন এই যে এখানে একটা দেখাচ্ছি, এই যে আপনাদের এখানে একটা ম্যাথ করে দেওয়া আছে যে ট্রায়াল ব্যালেন্স 70 নম্বর পৃষ্ঠায় দেখেন, 70 নম্বর পৃষ্ঠায় যে ট্রায়াল ব্যালেন্স, দ্য ফলোইং অ্যাকাউন্টস কাম ফ্রম লেজার অফ স্নোগো কোম্পানি এট ডিসেম্বর 31, 2017। দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার 157, ওদের অ্যাকাউন্ট নাম্বার অনেক অ্যাকাউন্ট, তো এই কোম্পানিতে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই জন্য এরকম সিরিয়াল দেওয়া নাই। 157 ইকুইপমেন্ট 88,000 টাকা, 306 নম্বর অ্যাকাউন্ট ওনার্স ড্রয়িংস 8,000 টাকা। আপনার অ্যাকাউন্ট নাম্বার দরকার নাই, এটা জরুরি না। আপনি দেখবেন ইকুইপমেন্ট 88,000 টাকা, ওনার্স ড্রয়িং 8,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 22,000 টাকা, স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স 42,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ 95,000 টাকা, ওনার্স ক্যাপিটাল 20,000 টাকা, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল 2,000 টাকা, নোটস পেয়েবল 19,000 টাকা, ইউটিলিটিস এক্সপেন্স 3,000 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স 6,000 টাকা, ক্যাশ 7,000 টাকা। এগুলো দেওয়া আছে। আপনার কি করতে হবে দেখেন, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ইন গুড ফর্ম, আপনাকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে, আর কিছুই না। দেখেন কত সহজ, জাস্ট আপনার ডেবিট দিকে কেটে দিকে বসাবেন। এখন কোনটা কোন দিকে আপনি পড়লে বুঝতে পারবেন। এই যেমন এখানে দেওয়া আছে, আপনার সলিউশন দেখার দরকার নাই, আপনি এমনি দেখেন। ইকুইপমেন্ট কি একটা অ্যাসেট না? হ্যালো, জি স্যার। ইকুইপমেন্ট অ্যাসেট কোথায় যাবে? ডেবিট দিকে যাবে। ওনার্স ড্রয়িংস এমনি বাই ডিফল্ট ডেবিট। অ্যাকাউন্টস পেবল একটা লাইবিলিটি, পেবল মানে লাইবিলিটি যেটা আমার পে করতে হবে, ক্রেডিট দিকে যাবে। স্যালারিজ এন্ড এক্সপেন্স লেখা আছে, ডেবিট দিকে যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট, ডেবিট দিকে যাবে। সার্ভিস রেভিনিউ এটা একটা রেভিনিউ, ক্রেডিট দিকে যাবে। ওনার্স ক্যাপিটাল এটা একটা ক্যাপিটাল, ক্রেডিট দিকে যাবে। স্যালারিজ এন্ড ওয়েজেস পেবল মানে আমাকে পে করতে হবে, ক্রেডিট দিকে যাবে লাইবিলিটি। নোটস পেবল এটা একটা লাইবিলিটি, ক্রেডিট দিকে যাবে। ইউটিলিটিস এক্সপেন্স এটা একটা এক্সপেন্স মানে আমার ডেবিট দিকে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স আমি আগে টাকা দিয়ে রাখছিলাম, লাস্ট ক্লাসে বলছিলাম যে স্যালারি যদি আগে দেওয়া হয়, প্রিপেড স্যালারি অথবা অ্যাডভান্স স্যালারি, সেটা আমার একটা অ্যাসেট, এটা ডেবিট দিকে যাবে। ক্যাশ একটা অ্যাসেট, ডেবিট দিকে যাবে। এভাবে বসান, দেখবেন দুই পাশ মিলে গেছে, দুই পাশ মিলে যাবে। এটা খুবই সহজ এবং অল্প সময় লাগে এটা করতে। আচ্ছা, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমি এগুলো করে দেওয়া আছে, আর আমার কিছু ম্যাথ করে দেওয়া আছে, আপনাদের দিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি, মনে করেন পরীক্ষার হলে বাই চান্স সবকিছু আপনি ঠিকঠাক করছেন, তারপরও ট্রায়াল ব্যালেন্স মিলে নাই, এটা ইচ্ছা করে আমরা অনেক সময় ইচ্ছা করে ভুল ট্রায়াল ব্যালেন্স দেই যাতে না মিলে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি জোর করে মিলাবেন? একটু চেষ্টা করলাম। চেষ্টা করবেন জোর করে? সেই ক্ষেত্রে নিচে একটা অ্যাকাউন্টের নাম লিখবেন, সাসপেন্স অ্যাকাউন্ট। যদি আপনার 1000 চেষ্টা করার পরও না মিলে, সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স সন্দেহ, বাংলায় বলা হয় অনিশ্চিত হিসাব, মানে এটা আমি এখন জানি না, কোথাও সাসপেন্স আছে। সাসপেন্স অ্যাকাউন্ট যেদিকে কম আছে সেদিকে অ্যামাউন্টটা লিখে, ডিফারেন্সটা লিখে যোগ করে মিলিয়ে দিবেন। কিন্তু সবকিছু সঠিক আছে, আপনি সাসপেন্স অ্যাকাউন্টে মিলিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না। এটা যদি ভুল থাকে তাহলে আপনি লিখবেন, এবং এটা ভুল হতে পারে যে মানুষের অনেক সময় জার্নালে ভুল লিখছে, তারপরে মনে করেন লেজারে ভুল লিখছে, এরকম ভুল থাকলে মনে করেন অনেক সময় ট্রায়াল ব্যালেন্স এরকম ভুল হয়ে যেতে পারে। আমি একটা শূন্য কম লিখছি, একটা শূন্য বেশি লিখছি, এরকম হয়ে যেতে পারে না? এরকম হয়ে যেতে পারে, দেখা যায় আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, নাও মিলতে পারে। অনেক সতর্ক থাকার পর অনেক সময় ভুল হতে পারে, তবে অবশ্যই পরবর্তী কাজ করার আগে আপনার ভুলটা খুঁজে বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই ভুল রাখা যাবে না, এই সকল ভুল রাখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম, এটা দেখলাম। এই যে এখানে রিভিউ এন্ড প্র্যাকটিস, এখানে কিছু ম্যাথ করে এটা তো করে দেওয়া আছে। তারপরে যে এখানে দেখেন আপনাদের এই যে ম্যাথ, এই যে এখানে জার্নাল করতে বলছে, দেখেন প্র্যাকটিস এক্সপেন্স এক্সারসাইজ, এই যেগুলো যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স সব করে দেওয়া আছে। দেখেন এই যে যেগুলো ম্যাথগুলো দেখবেন, প্র্যাকটিস এক্সারসাইজ এই ম্যাথটা দেখবেন। আবার প্র্যাকটিস প্রবলেম এই যে 2 নম্বর, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স সব এগুলো করে দেওয়া আছে, জার্নাল করে দেওয়া আছে, তারপরে যে লেজার করে দেওয়া আছে, তারপরে যে ট্রায়াল ব্যালেন্স করে দেওয়া আছে। এই দুইটা ম্যাথ দেখলে আপনার হয়ে যাবে, আর বাকি এক্সারসাইজ প্রবলেম দেখার দরকারও নাই, শুধু দুইটা ম্যাথই দেখান তাহলে এনাফ। তারপর আপনারা যে এই দেখতে পারেন, যেমন এই যে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এখানে, an inexperienced bookkeeper prepared the following trial balance, prepare a corrected trial balance assuming all account balances are normal। মানে সে একটা অ্যাকাউন্ট করছে, দেখেন একজন অনভিজ্ঞ বুককিপার কি করছে, ডেবিট আর ক্রেডিট করছে, ট্রায়াল ব্যালেন্স মিলাতে পারে নাই, যে 31,600 আর এখানে 48,000, দুই পাশ মিলে নাই। আপনি এটা কি করবেন, এরকম একটা ম্যাথ আসতে পারে পরীক্ষায়, যে এরকম একটা সঠিক করে করবেন, যে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা আপনি লিখে ঠিক করে দিবেন, এরকম প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এই যে এখানে একটা আছে,
এই যে এখানে the following accounts are taken from the ledger of Carland Company at December 31st 2017 prepare a trial balance in good form এই যেগুলো একটা ট্রায়াল ব্যালেন্স করতে পারেন অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে এই যে এক্সারসাইজ আছে সবগুলো করতে হবে এরকম না ওই দুইটা প্র্যাকটিস প্রবলেম করলে আপনার লেজার ট্রায়াল ব্যালেন্স সবই হয়ে যাবে কিন্তু শুধু ট্রায়াল ব্যালেন্স করার জন্য কিছু ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করেন যেমন এই যে E214 14 নম্বরটা দেখেন এই যে এখানে আছে the accounts in the ledger of overnight delivery service contain the following balances on July 31st 2017 instruction কি prepare a trial balance with accounts arranged as illustrated in the chapter and fill in the missing amount for cash মানে যে আপনাদের এখানে ট্রায়াল ব্যালেন্স করতে হবে ক্যাশের অ্যামাউন্টটা মিসিং দেওয়া আছে যেদিকে ডিফারেন্স সেটাই ক্যাশে অ্যামাউন্ট দিয়ে দিবেন এটাই হয়ে যাবে খুব সহজ আচ্ছা এবার আমরা ক্লাস টেস্ট নিয়ে কথা বলি তাহলে আগামী স্যার, ক্লাসে আমাদের বইটা কি দিয়ে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কাস্টমে? বইটা কি দিয়ে দেওয়া আছে? বইটা দেওয়া নাই থাকার কথা নাহলে আমি আবার দিয়ে দিই যদি না থাকে আমি আবার দিয়ে দিচ্ছি স্যার আরেকবার দিলে একটু ভালো হয়। আচ্ছা না থাকলে দিয়ে দিচ্ছি তাহলে এখন ক্লাস টেস্ট নেক্সট উইক তাই তো স্যার নেক্সট উইকের পরের উইক নিলে বেশি ভালো হয়। তাই আপনারা না বললেন নেক্সট উইক নিতে নেক্সট উইকে আপনাদের অন্যান্য ক্লাস টেস্ট আছে যদি অন্যান্য ক্লাস টেস্ট থাকে তাহলে পরের উইকে নিলাম জি স্যার। তাহলে কি নেক্সট উইকের পরের উইক কি সিআর এর মাধ্যমে আপনাকে জানাই দেব। আচ্ছা তাড়াতাড়ি জানাইন আবার কোশ্চেন টোশ্চেন করতে হবে তাহলে কোশ্চেন কি সিলেবাস কি থাকবে এই পর্যন্ত জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন প্র্যাকটিস করেন আমি আর কিছু দিয়ে দেবো বইটা থাকলে সেটাও দিয়ে দেবো রেকর্ডিংটা হলে দিয়ে দেবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।